বাইক থেকে আমার আর বের হওয়া সম্ভব হচ্ছে না। বাইকই হচ্ছে সব। এই যে ইন্ডিয়াতে গেলাম, মানুষ কত কিছু ঘুরতে যায়, ইতিহাস দেখে, ঐতিহ্য দেখে, খাবার দেখে, আমিও দেখছি যদিও, বাট আমার মেইন ফোকাস ছিল হচ্ছে বাইক দেখা। আমি শোরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা তাদের সাথে কথা বলছি, গল্প করছি, বাইক দেখছি, বাইকের ফিচার সম্পর্কে জানছি। একটা সময় বাড়িতে থাকতে যখন বাইক চালানো শিখলাম, তার পরবর্তীতে সবসময় ওই ধরনের কাজগুলোই খুঁজতাম যে কাজগুলোতে বাইক চালাইতে পারবো। আমি অনেক আগে থেকে কর্মজীবনে ঢুকে গেছি, ক্লাস 8 থেকেই আমি কর্মজীবনে ঢুকে গেছি। তখন যে কাজ পাইতাম তখন সেই কাজ করতাম। অনেক ধরনের কাজ করছি, ডেকোরেশনের কাজ করছি, ইলেকট্রিক্যাল কাজ করছি, সিমেন্টের বস্তা উঠাইছি, আমি ভ্যান চালাইছি, যার কারণে আমার লাইফে আসলে কষ্ট বলতে কোনো শব্দ নাই। মাঝে মধ্যে এখন অনেকে কমেন্ট করে আর কি, জানে না যারা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, যে বাপের টাকা থাকলে এরকম ঘুরে বেড়ানো যায়, চিন্তা থাকলে এরকম ঘুরে বেড়ানো যায়। তো আমি এই ধরনের কমেন্টগুলো কখনো রিপ্লাই করি এবং মনে মনে একটা হাসি দেই যে আমি যে পরিস্থিতি পার করে আসছি, এই পরিস্থিতিতে এখনো হাজারো ছেলে পড়ে আছে এবং তারা সেখান থেকে আর উঠতে পারতেছে না। নিজের স্বপ্ন পূরণ করার যদি ইচ্ছা ভিতরে থাকে তাহলে সেটা যেভাবেই হোক পূরণ হবে। সারাদিন বাইক চালানো যেহেতু পছন্দ করতাম, তো যার কারণে ওই ধরনের চাকরিগুলো খুঁজতে খুঁজতে একটা চাকরি পাইলাম। এখন তো ঢাকা শহরে কয় বছর আর হইলো বের হয়েছে পাঠা উবার। গ্রামে অনেক আগে একটা জিনিস চালু হয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে বরিশালে। ওখানে রাস্তাঘাট তো খুব ছোট, খাল বিল থাকে, সবসময় বড় গাড়ি যাইতে পারে না, যার কারণে ওখানে একটা জিনিস অনেক আগেই চালু হয়েছিল, সেটা হচ্ছে ভাড়া, মোটরসাইকেলে করে ভাড়াটা না। এখানে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট চুক্তি করতাম, কেউ যদি কোথাও যাইতে চাই তো কোথায় যাবেন, অমুক জায়গা, কত টাকা, এত টাকা, আচ্ছা উঠেন, এইভাবে চুক্তি করে যাইতাম। ওই কাজটা নিলাম। তখন একটা বাজাজ প্লাটিনা হচ্ছে ভাড়া নিতাম, আমার গাড়ি না, মালিকের গাড়ি। তারে 200 টাকা করে পার ডে দিতে হইতো, পার ডে 200 টাকা, মানে মাসে হচ্ছে 6000 টাকা দিয়েও তারপর অনেক টাকা থাকতো। তো এরকম কয়েক মাস এই কাজটা করছিলাম। তারপর হচ্ছে আবার যে কাজ আছে সেখানেও ওইরকম গেলে বাইক চালাইতে পারবো এরকম চাকরি খুঁজি। পরবর্তীতে লেগে থাকতে থাকতে যখন অটোমোবাইলের কোর্স শেষ করে চাকরি ঢুকলাম, সেক্ষেত্রে মোটরসাইকেল কোম্পানিতে ঢুকলাম, কোয়ালিটি কন্ট্রোলে ঢুকে আমার প্রথম দায়িত্ব পড়লো হচ্ছে সব বাইকগুলো হচ্ছে টেস্ট রাইড দেওয়া। প্রায় 150, 200, 250 বাইক পর্যন্ত টেস্ট রাইড দিতাম। তারপরে বুঝেন আমি 200 বাইক নামতেছি, কিক দিয়ে স্টার্ট করতে হইতো প্রতিটা বাইক, যেসব বাইকে কিক আছে, কারণ ওখানে হচ্ছে সেলফ দিয়ে তো টেস্ট করেই, কিন্তু কিক দিয়ে তো টেস্ট করা হয় না, কিকে স্টার্ট হচ্ছে কিনা। তো যার কারণে হচ্ছে 200, 250 বাইক আমি টেস্ট রাইড দিতাম পার ডে। পরও আমার একটা বিরক্ত আসতো না। তারপরে শুরু করলাম নিজে ট্যুর ট্রাভেল, ঘন্টার পর ঘন্টা রাইড করা, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত একটানা চালানো। মানে এরকম হইতে হইতে এখন বাইক চালানোটা এমন হয়ে গেল পরবর্তীতে আমি সারাদিন রাত ওই বাইকের উপরেই থাকতে পারি, কোনো প্যারা নাই। তো তারপরে ইউটিউবিং শুরু করলাম। ইউটিউবিংটা এখন ফুল প্রফেশনালি করতেছি বলা যায়। 2 বছর যাবত ফুল প্রফেশনালি আমি ইউটিউবিংয়ে করতেছি। তো সেক্ষেত্রে এই বাইক নিয়ে পড়ে আসি। ইউটিউবিংয়ের বাইরে অর্থাৎ প্রফেশনের বাইরেও যদি কথা বলি, তাহলে ওই দিন শেষে ওই বাইক নিয়েই পড়ে থাকা হয়, যে অমুকের বাইক টেস্ট রাইড দেওয়া, এই বাইকটা একটু দেখা, ওইখানে গেলে বাইকারদের সাথে আড্ডা দেওয়া। মানে বাইক থেকে আমার আর বের হওয়া সম্ভব হচ্ছে না। বাইকই হচ্ছে সব। এই যে ইন্ডিয়াতে গেলাম, মানুষ কত কিছু ঘুরতে যায়, ইতিহাস দেখে, ঐতিহ্য দেখে, খাবার দেখে, আমিও দেখছি যদিও, বাট আমার মেইন ফোকাস ছিল হচ্ছে বাইক দেখা। আমি শোরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা তাদের সাথে কথা বলছি, গল্প করছি, বাইক দেখছি, বাইকের ফিচার সম্পর্কে জানছি। আর এইভাবেই চলে যাচ্ছে দিন। আর বাইক ছাড়া আসলে এখন লাইফ ইম্পসিবল। এখন ওই ঘুমের ঘরেও বাইক চালাই। এটা হচ্ছে ইয়ামাহা FZX। এই বাইকটার একটা ফার্স্ট ইম্প্রেশন রিভিউ অনেক আগে করছিলাম। তো আবার আজকে হচ্ছে এর ভিতরে অনেকবার চালানো হয়েছে বাইকটা, কিন্তু এটার দাম এখন বেড়ে অনেক ওভার প্রাইস মনে হয়েছে। তো যার কারণে মনে হয়েছে এটা ওভার প্রাইস হওয়ার পিছনে লজিকটা কি আসলে আমি একটু বুঝি। 2 দিন BSB থেকে বাইকটা নিয়ে চালাইলাম, কোনো লজিক পাইলাম না। পরবর্তীতে আজকে আমি একটা ভিডিও বানাইলাম মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ডে। এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা, আজকেই হয়তো বা দুপুর 2টায় আপলোড হয়ে গেছে। মানে আজকে এখন এই ভিডিওটা যেদিন আপলোড হবে সেই দিন দুপুর 2টায় সম্ভবত আপলোড হবে। মেকানিক ওয়ার্ল্ডে ঢুকে দেখে আসতে পারেন যে আমার কাছে যেটা সত্য মনে হয়েছে সেটাই আমি তুলে ধরছি। সবসময় তো ফাঁকা জায়গা পাওয়া যায় না, যার কারণে ওই দিকে দূরে চলে যাই। আজকে এই বাইকটা নিয়ে গেছিলাম হচ্ছে স্টার্ন হাউজিংয়ের দিকে। স্টার্ন হাউজিং একটু ফাঁকা জায়গা ছিল, ওইখানে নিরিবিলি কথা বলে চালিয়ে একটা রিভিউ কমপ্লিট করে আসলাম বাইকটার। আরও কয়েকটা বাইক আছে যেগুলো নিয়ে আসলে কথা বলা দরকার, এগুলো নিয়ে অনেক দিন হচ্ছে চুপচাপ ছিলাম, কথা বলি নাই, বাট বলা উচিত। এই ধরনের ওভার প্রাইজের বাইক মানুষকে আসলে ব্রেন ওয়াশ করে ফেলতেছে। এগুলো মানুষকে জানানো উচিত যে আপনি যে বাইকটা কিনছেন সেটা ভ্যালু ফর মানি না। যাই হোক, তবে আরাম আছে, বাইকটাতে আরাম আছে, এটা মানতে হবে, আরামদায়ক একটা বাইক। তো এই হচ্ছে অবস্থা। এখন অলরেডি দুপুর হয়ে গেছে, 2টা-3টা বেজে গেছে। আর এখন আপনাদের মাঝে অ্যাক্টিভিটি শেয়ার করতেছি। বললাম না এখন ট্যুরে যেহেতু 2-1 সপ্তাহ যাওয়া হবে না, যার কারণে রেগুলার অ্যাক্টিভিটিগুলোই বেশি শেয়ার করব। তো চলেন আগানো যাক। হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ, মানে 16ই ডিসেম্বর। প্রথম ঢাকা শহরে মনে হচ্ছে যে শীতকাল আসতেছে, মানে শীত পড়ছে তা না, আসতেছে এটা মনে হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু জ্যাকেট বের করি নাই। আপনারা কয়জনে ঢাকা শহরে বের করছেন আমি জানি না। আমি এই এখন পর্যন্ত শীতকালে কোনো জ্যাকেট বের করি নাই। ট্যুরে গেলে তো আমার রাইডিং জ্যাকেট থাকে, আর নর্মাল ঢাকার ভিতর চালাইলে একটা উইন্ড ব্রেকার পরি, সেটা গরমকালেও পরি, আর গেঞ্জি টেঞ্জি যা কিছু পরার থাকে তাই। এখন পর্যন্ত আমার জ্যাকেট বের করা লাগে নাই।
আর আজকে মনে হচ্ছে এই বিকেলবেলা বিশেষ করে এখন মনে হচ্ছে যে হয়তো বা জ্যাকেট লাগতে পারে কালকে থেকে, যদি এরকম ঠান্ডা অব্যাহত থাকে, মানে শুরু হয়। বুঝলাম না, পুরো আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। আগে ডিসেম্বরের 16 তারিখে মানে কাঁপাকাঁপি, লেপ ছাড়া কাজ হইতো না, সেটা ঢাকা হোক বা ঢাকার বাইরে। আর এখন ঢাকার বাইরে শীত পড়ছে, বা ঢাকার ভিতর আর কিছুতেই আবহাওয়া ঠান্ডা করতে পারতেছে না। এত মানুষ, এত কার্বন ডাইঅক্সাইড, তাহলে বুঝেন গরমকালে এখন কি হচ্ছে। সামনের গরমকালে আরও ভোগ আছে আমাদের কপালে। হ্যাঁ, এখন একটু জোরে চালাইলে একটু ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে যে ও বাবা আজকে এত দ্রুত ভিডিও আপলোড হচ্ছে। মোবাইল দিয়ে ভিডিও আপলোড দিতেছিলাম তো এর জন্য এখানে রাখছি, এটা আবার স্ক্রিন বন্ধ করলে আপলোড হয় না। 70% আপলোড হয়ে গেছে এইটুকু সময়ের ভিতরে, খুব ভালো স্পিড পাইতেছে। মানে FZX এর যে ভিডিওটা করলাম সেই ভিডিওটাই এডিট করলাম এতক্ষণ বসে বসে, অন্য কোনো ভিডিও আজকে করলাম না। তো এডিট করতে করতে এখন 4:30 মনে হয় বেজে গেছে অলরেডি, আর 4:11 বাজে। ঘড়ি তো সামনেই আছে, আমি হুদাই আন্দাজে কথা কইতেছি। যাই হোক, তো আশা করি 4:30টার ভিতরে এটা পাবলিশ করে দিব। ইদানিং আমি সব রিসেন্ট কাজ করি, জমাই রাখি না। শুধুমাত্র এই যে অশ্রু বিশ্বাস চ্যানেলে যে ব্লগগুলো, এগুলো একটু লেট করে আসে, বাট টেকনিক্যাল চ্যানেলে ম্যাক্সিমাম ব্লগই এখন হচ্ছে রিসেন্ট এক ডেলি করা, অথবা একদিন দুই দিন আগে করা। যদিও এটা সবসময় মেনটেন করা হয় না, এটা আমি এলোমেলো হয়ে যায়, এটা কিন্তু আপনারা পান না। অলওয়েজ দ্য ভিডিও রিসেন্ট হয় তা না, কোনো টেকনিক্যাল ভিডিও পান যে 15 দিন আগে রেকর্ড করা ছিল, 5 দিন আগে রেকর্ড করা ছিল, এরকমও হয়। সবার ক্ষেত্রেই দেরি করে রেকর্ড হয়, একমাত্র আমার ভিডিওগুলো একটু রিসেন্ট আপলোড হয়। এছাড়া সবার ব্লগই, যে কজন ব্লগিং করে আর কি, সবার ব্লগই দেরিতে। কারো ভিডিও তো আপনারা 2 মাস পরেও পান, যে 2 মাস আগে রেকর্ড করছে 2 মাস পরে ভিডিও পাইছেন, এরকমও হয়। এই 2 দিনের ব্যস্ততায় আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যে যারা জানতে চাইছিলেন যে ইন্ডিয়ার যাওয়ার ব্যাপারটা, পাসপোর্ট ভিসা এটা তো সবাই জানে, কিন্তু এর বাইরে এই যে বাসে করে গেলাম, তো এই প্রসেসটা এবং ওইখানে ঢোকার কি কি ব্যাপার লাগে, এই ব্যাপারে অনেকে একটু ইন্টারেস্ট প্রকাশ করছিলেন। এবং আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আপনাদের মাঝে ভিডিওতে প্রকাশ করব। তো আগামীকালকে দুপুর 2টা হচ্ছে সেই ভিডিওটা পাবেন, যে এই ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে ক্লিয়ার যে তথ্যগুলো দেওয়ার কথা বলছিলাম, সেই তথ্যগুলো দিব। কীভাবে কি যাইতে পারেন, কোথায় কি থাকবেন, কী কী ডকুমেন্ট রাখতে হবে, মানে যারা প্রথমবারের মতো যাবেন আর কি, এই ইনফরমেশনটা আপনাদের হেল্প করবে অনেক। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামীকালকের ইনফরমেটিভ ভিডিওতে। বাই বাই।